উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় ভোটকাল। রংপুর অঞ্চলের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বর্ষার আগেই ভাঙনে নাকাল তিস্তা পাড়ের মানুষ। বন্যা মোকাবিলায় প্রস্তুতির দাবি পানি উন্নয়ন বোর্ডের। মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান পরিবেশবাদীরা। পুলিশের সাইনবোর্ড লাগিয়ে জমি দখল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সচিবের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদ করাই হুমকি। চাঁদাবাজি রুখতেই সাইনবোর্ড বলছে পুলিশ। এবং হিমাগার মালিক ও ব্যবসায়ী সমিতির পাল্টাপাল্টি অবস্থানে অস্থির আলুর বাজার। রংপুরের সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল 15 টাকা পর্যন্ত। নিয়ন্ত্রণের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটকাল। কঠোর নিরাপত্তায় রংপুর অঞ্চলের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরের বদরগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী রেদাওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কিন্তু চতুর্থ ধাপে আজকে রংপুরের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলায়। আমি প্রথমে একটু জানিয়ে রাখি, আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু এই যে সরঞ্জামগুলো রয়েছে ভোটের, সেগুলো কিন্তু নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমি এখানে যদি একটু 2 উপজেলা মিলে ভোটার সংখ্যার কথা বলি, সেখানে কিন্তু মোট ভোটার রয়েছে 3,62,000-এর কিছু বেশি। সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এখানকার যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে তাদের যে সরঞ্জামগুলো সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেখান থেকে আসলে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারাগঞ্জ উপজেলার কথা যদি বলি, এখানে মোট ভোটার রয়েছে 1,19,222 জন এবং নারী ভোটার এক্ষেত্রে 58,000 এবং পুরুষ ভোটার রয়েছে 60,498 জন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 2 জন, ভাইস চেয়ারম্যান 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। মোট 14 জন প্রার্থী কিন্তু এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে যদি আমরা একটু বদরগঞ্জ উপজেলার কথা বলি, সেখানে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন 2 জন, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন ইনি কিন্তু এর আগে কিন্তু ভাইস চেয়ারম্যান কেউ না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি কিন্তু জয়ী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এখানে 3 জন। তো সব মিলে 5 জন রয়েছেন এখানে। এবং যদি এখানে ভোট কেন্দ্রের কথা বলি, এখানে 103টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেক্ষেত্রে ভোটার রয়েছে এখানে 2,43,860 জন, নারী ভোটার রয়েছে 1,20,339 এবং পুরুষ ভোটার রয়েছে 1,22,721 জন ভোটার। আমরা কিছুক্ষণ আগে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলছি, মোহাম্মদ নাজির হোসেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় যে সরঞ্জামগুলো সেগুলো দেওয়ার প্রস্তুতি চলছে। যে উপজেলা কর্মকর্তারা রয়েছে তারা এসে কিন্তু সরঞ্জামগুলো নিয়ে যাবেন। এবং আমরা তার সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে যেমনটি জেনেছেন, যেহেতু দুর্গম চরাঞ্চল বা কোনো জায়গা না থাকায় কিন্তু তাদেরকে আগামীকাল সকালে তাদের ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে এবং 66টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ থাকায় সেগুলো কিন্তু কঠোর নজরদারি রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের বদরগঞ্জে। বিভাগীয় সময় আরও থাকছে। কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে কর্মযোগ্য। অবকাঠামো উন্নয়নে ব্যস্ত সড়ক বিভাগ। বাণিজ্যের নতুন দুয়ার খোলার আশা। বর্ষার আগেই ভাঙনে নাকাল তিস্তা পাড়ের বাসিন্দারা। যুগের পর যুগ তিস্তা গিলছে একরের পর একর আবাদি জমি, বসতভিটা। নিঃস্ব হচ্ছেন লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে নেওয়া হচ্ছে টেকসই পরিকল্পনা। তবে নদী অধিকার কর্মীদের অভিযোগ, মহাপরিকল্পনায় উদ্যোগ না নিয়ে জোড়াতালি প্রকল্পে অর্থ অপচয় চলছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা তীরঘেঁষা গ্রামটিতে 1,000 মানুষের বসবাস। গেল 1 মাসে ভাঙনে বিলীন হয়েছে অন্তত 1.5 কিলোমিটার এলাকা। আর অব্যাহত ভাঙনে নির্ঘুম রাত পার করছেন বাসিন্দারা। 70 বছরের মর্জিনা বেগম চোখে মুখে আতঙ্ক নিয়ে জানালেন, গেল কয়েকদিনে তিস্তা গিলেছে 3 বিঘা আবাদি জমি। এখন বসতভিটা হারানোর ভয়ে দিন গুনছেন। বাসিন্দাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে নামমাত্র বালুর বস্তা দিয়ে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। আবাদি জমি গেছে, কোনো আফসোস করিনি। এখন বাড়ি নিয়ে আমাদের আফসোস। আমাদের বাড়ির
থাকবে কি থাকবে না এগুলো নিয়ে আমরা কান্নাকাটি করতেছি। রাস্তাও চলে গেছে, বাড়িগুলোও চলে যেতেছে। এখন যদি এভাবে চলে যায় তাহলে হয়তো এই গ্রামটা থাকবে না। যে এখন যে ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, এখন আসলে এখন বাড়ি ঘর নিয়েই তো খুব আমার বিপদের মধ্যে আছি। মানে বিপদ মানে খুব আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশ অংশে তিস্তার 115 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এবছর বর্ষার আগে তিস্তার বিভিন্ন অংশে শুরু হয়েছে এমন তীব্র ভাঙন। গবেষণা বলছে প্রতি বছর তিস্তার আগ্রাসনে ক্ষতির পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে এবারে টেকসই সমাধানে নেওয়া হচ্ছে একটি প্রকল্প, আর বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিস্তা প্রায় 100 কিলোমিটারের মতোই জায়গায় ভাঙন প্রবণ আছে। এখানে আমরা একটা ডিপিপি তৈরি করার প্রচেষ্টায় আছি। ডিপিপিটি হতে সময় লাগবে। তার বাইরে যেগুলো যদি ভাঙন দেখা দেয়, আমরা সেখানে গত বছরের মতো জিও ব্যাগ পেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব। নদী অধিকার কর্মীরা বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তিস্তা শাসন কোনোভাবেই সম্ভব নয়। এরা প্রতিবারেই একটা করে নতুন নতুন প্রকল্প হাজির করে এবং এই প্রকল্পগুলো প্রতিবারেই এই টাকার অপচয় ছাড়া আমরা কিছু মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের এই সব কার্যক্রম বন্ধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কাজ, সুনির্দিষ্ট কাজ, সেই কাজ শুরু করতে হবে। এদিকে উজানের ঢলে গেল 2 বছর ধরে তিস্তায় আসছে কাদা পানি, যা হুমকিতে ফেলছে জীববৈচিত্র্য। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রংপুরে পুলিশের সাইনবোর্ড ব্যবহার করে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সচিবের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ভয়ভীতি দেখানোর অভিযোগ স্থানীয়দের। পুলিশ বলছে চাঁদাবাজি ঠেকাতে লাগানো হয়েছে সাইনবোর্ড। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর তাজহাট এলাকায় চলছে একটি ভবন নির্মাণের কাজ। সেখানে সাঁটানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাইনবোর্ড, যেখানে স্পষ্ট করে লেখা এই বাড়ির নির্মাণ কাজ রংপুর মেট্রোপলিটন পুলিশ পর্যবেক্ষণ করছে। কিন্তু প্রশ্ন হলো, নগরীর অন্য ভবনের নির্মাণ কাজে এমন সাইনবোর্ড ব্যবহার করা হয়নি কেন? স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সচিব এই জমিকে নিয়ে ভবন নির্মাণ করছেন। এ সময় কেনা জমির পাশাপাশি অন্যের জমি ও সরকারি সড়ক দখলেরও অভিযোগ করেন তারা। আর এ নিয়ে প্রতিবাদ করলেই দেখানো হয় পুলিশে ভয়ভীতি। মূল জমি থাকবে 13 শতক, কিন্তু জমি সে ব্যবহার করতেছে আপনার 19+। এই সচিব আসার পর থেকে তো আসলে এই নিয়ে কথা বলা সম্ভব না। যদি কেউ কথা বলে তাতে পুলিশের নাম বা সাইনবোর্ড নাম্বার দেখলে যাতে ভয় পায়, যাতে না আসে। নির্মাণ কাজের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশেই সাইনবোর্ড দিয়েছে। এসপি মহোদয়ের শরণাপন্ন হই, ওখানে ওনাদের ওনাদের সাথে কথা হয় এবং ওইটা ওনারাই লাগাই দিতে বলে। আর পুলিশের কর্মকর্তার দায় সারা জবাব। জনসচেতনতা বাড়াতে এবং নীরব চাঁদাবাজি রুখতেই এমন উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আইনগত প্রক্রিয়া আছে, তো সেটি ফলো করলে কেউ কাউকে তো কোনোভাবে এই প্রক্রিয়ায় কেউ বাধাগ্রস্ত করতে পারবে। তবে পুলিশের সাইনবোর্ড ব্যবহার করে এমন স্থাপনা নির্মাণ কাজে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রংপুরে হিমাগার মালিক ও কৃষক সমিতির পাল্টাপাল্টি অবস্থানে অস্থির আলুর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ভরা মৌসুমেও রংপুরে অস্থির আলুর বাজার। গেল এক সপ্তাহে সব ধরনের আলুর কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও কৃত্রিম সংকট তৈরি করছে মজুতদাররা। আলু বের করছে না, এদের একটু দামটা বেশি। 1 কেজি আলু যেরকম 70-80 টাকা, তাহলে মানুষ কি হবে? ভাবতেছে মজুতদারেরা দাম আরো বাড়বে, আমরা পয়সা পাবো। চলতি মৌসুমে রংপুরের হিমাগারগুলোতে অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গেল কয়েকদিন ধরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও গণ অনশনের মতো কর্মসূচি করছে আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। বের করছে না হিমাগার থেকে আলুও। হিমাগার ভাড়া না কমালে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও তাদের। আমাদের দাবি আদায় করা না পর্যন্ত আমরা ক্লোস্টার থেকে আলু বাইর করবো না। সারা বাংলাদেশের ভাড়া এক, আমাদের রংপুরের ভাড়া এক। এই কারণে তো আমরা আলুর ভাড়া বের করতেছি। তারা যে বিদ্যুতের অজুহাত দেখাচ্ছে, সেই বিদ্যুৎ তো রাজশাহী তো একই বিদ্যুৎ, ওই আপনার মুন্সিগঞ্জে একই বিদ্যুৎ, রংপুরে একই বিদ্যুৎ। রংপুরে কেন 120 টাকা আমরা ভাড়া বেশি দিব? যদিও নিজেদের অবস্থানে অটল হিমাগার মালিকরা। আর আলুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভোক্তা সাবার হবে নাকি সেটা তো রাষ্ট্রের ব্যাপার, সরকার দেখবে। সরকার যদি এখন বিদ্যুতের রেট বাড়ায়, আমরা কি করব? আমাদের তো ওটা নিতে হবে। আমাদের মেইন হিমাগারের খরচ হল বিদ্যুৎ বিল। এমন যদি হয় যে আলুর দাম অনেক বেশি পর্যায়ে চলে গেছে, সরকার সেক্ষেত্রে ভিন্ন পরিকল্পিত ব্যবস্থা নেবে, আমদানিতে যাবে বা অন্য কোনো পদ্ধতি সরকার অনুসরণ করবে।
কিন্তু মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করা বা কৃত্রিম সংকট সৃষ্টি করা এগুলো আসলে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। রংপুর জেলার 40টি হিমাগারে 3,25,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে চলছে কর্মযজ্ঞ। সোনাহাট স্থলবন্দর, 4 লেন সড়ক, চিলমারী নৌবন্দর সড়ক সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ চলছে। প্রকল্পের কাজ শেষ হলে বাণিজ্যের নতুন দুয়ার খুলবে বলে আশা ব্যবসায়ীদের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কুড়িগ্রাম শহর থেকে 4 কিলোমিটার দূরত্বে প্রায় 200 একর জমিতে বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের প্রাথমিক ধাপগুলো। চলতি বছরের 27 মার্চ সমঝোতা স্বাক্ষরের পর 28 মার্চ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন ভুটানের রাজা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে কর্মসংস্থান হবে প্রায় 30,000 মানুষের। এছাড়াও এ অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দর ও চিলমারী নৌবন্দরের সংযোগ থাকায় সড়ক ও নৌপথে বাড়বে দুদেশের অন্যান্য ব্যবসায়িক সুবিধাও। প্রায় 30 থেকে 40,000 মানুষ তাদের পরিবারের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এখানে ভূমিকা রাখতে পারবে। এরই মধ্যে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর, 4 লেন সড়ক, চিলমারী নৌবন্দর সড়ক সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে সড়ক বিভাগ। ইতিমধ্যে আমরা সিবিআর টেস্ট সম্পন্ন করেছি এবং আমরা আশা করছি যে এই সপ্তাহে হয়তো ডিজাইনের জন্য চিঠিপত্র প্রেরণ করব। ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রায় 200 একর জমির মধ্যে অধিগ্রহণ করা হয়েছে 133 একর। চলমান আছে বাকি 67 একর জমি অধিগ্রহণের কাজ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। পঞ্চগড়ে নৌ ট্র্যাজেডির 2 বছর পর দৃশ্যমান আউলিয়া ঘাটের সেতু ওয়াই আকৃতির ব্রিজটির 25 ভাগ কাজ শেষ হয়েছে। 2 বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশা এলজিইডির। সেতু নির্মাণে চলছে মহাকর্মযজ্ঞ। দৃশ্যমান হয়েছে পিলার সহ বেশ কিছু অবকাঠামো। গত বছরের ডিসেম্বরে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীর উপর শুরু হয় ওয়াই আকৃতির সেতু নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 25% কাজ। এর মাধ্যমে উপজেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়নের। এই ব্রিজটা না হওয়ার কারণে মানুষের প্রায় 15-20 কিলো পথ ঘুরে অন্য জায়গায় যেতে হয়। এই ব্রিজ যদি হয় তাহলে আমরা এত সুন্দরভাবে এখন যাতায়াত করতে পারবো। আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এক জায়গায় মিলবে, তো এটা চুক্তিমূল্য 110 কোটি। আর্থ সামাজিক উন্নয়ন, পর্যটন থেকে শুরু করে যে সম্ভাবনাগুলো তার উন্মুক্ত হচ্ছে, যার ফলে এই এলাকার মানুষের 2022 সালের 25 সেপ্টেম্বর ওই ঘাটে ইঞ্জিন চালিত নৌকা ডুবে মারা যান নারী শিশু সহ 72 জন। এরপর থেকেই সেতু নির্মাণের দাবি আরও জোরালো হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিভাগীয় সময় আরেকবার। নীলফামারীর ডিমলায় বীর নিবাস প্রকল্পের বাড়ি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সময় পার হলেও 22টি বাড়ির কাজ বন্ধ করে রাখা হয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি উপজেলা প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নির্মাণ করা হয়েছে পাকা ঘর, তবে সম্পূর্ণ কাজ শেষ না করে ফেলে রাখা হয়েছে দীর্ঘ সময়। বীর নিবাস প্রকল্পের আওতায় নীলফামারী ডিমলায় 2022-এ 10টি ও 2023-এ জুনের মধ্যে 22টি বাড়ি নির্মাণের কথা ছিল। তবে সে কাজ পুরোপুরি শেষ না করে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুবিধাভোগীরা জানান, নির্মিত বেশিরভাগ বাড়ির দরজা জানলা গ্রিল লাগানো হয়নি। যেগুলোতে হয়েছে তাও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। মিলছে না ঠিকাদারের দেখা। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ছে। ঘরের পরম সাইড দিয়ে ফাটা যাচ্ছে, খুব নিম্নমানের কাজ হচ্ছে। ওই যে ছাদটা ঢালাই দিছে, তাও তার আবিষ খাওয়া দিয়ে ঢালাই দিছে। আমি একটা স্টকের লোক, এখন আমি ঘরে যে ঢুকতে পারবো কি আমার সন্দেহ হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার নিকট জোর দাবি জানাচ্ছি। উপজেলা প্রশাসন জানায়, অভিযোগ পেলে ঠিকাদারের মাধ্যমে সংস্কার করা হবে। যেগুলো এখনই অভিযোগ করা হচ্ছে সেগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে সংশোধন করে দিচ্ছি, আর যেগুলো আল্লাহ মাফ করুক ভবিষ্যতে আরও আসবে সেগুলো ঠিকাদার অবশ্যই সংশোধন করে ফাইনালি ঘরগুলো হস্তান্তর হবে। 732 স্কয়ার ফুটের প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 14,10,000 টাকা।
শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সম্প্রতি নীলফামারীতে রেলওয়ের মহাপরিচালকের নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট দেওয়ার নামে যাত্রীদের কাছে টাকা হাতিয়ে নিতে থাকে ওয়াজকুরুনি নামে এক যুবক। বিষয়টি পুলিশের নজরে আসলে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। 31 মে তাকে গ্রেফতার করে পুলিশ। 2015 সালের সেপ্টেম্বরে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া গ্রামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করে পার্শ্ববর্তী নিমাইপাড়া বোর্ড অফিস গ্রামের শহীদুল ইসলাম ও গোলাবাড়ি গ্রামের নাজমুল হুদা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার। 9 বছর পর 2 জুন অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উপজেলা নির্বাচনের 4র্থ দফায় ভোট কাল। রংপুর অঞ্চলের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ভোট গ্রহণ সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বর্ষার আগেই ভাঙনে নাকাল তিস্তা পাড়ের মানুষ। বন্যা মোকাবিলায় প্রস্তুতির দাবি পানি উন্নয়ন বোর্ডের। মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান পরিবেশবাদীরা। এবং পুলিশের সাইনবোর্ড লাগিয়ে জমি দখল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সচিবের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদ করায় হুমকি, চাঁদাবাজি রুখতেই সাইনবোর্ড বলছে পুলিশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।